হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনাদের সবাইকে ডেইলি স্টার পত্রিকার মাধ্যমে ইংরেজি শেখার ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের হেডলাইনটা হচ্ছে আইএমএফ এন্ডোর্সেস জাপানস কমিটমেন্ট টু ফ্লেক্সিবল ইয়েন। তো ইয়েনটা হচ্ছে জাপানি মুদ্রার নাম, ফ্লেক্সিবল ইয়েন। তো এখানে জাপানকে কি দিয়েছে? এন্ডোর্সেস। এন্ডোর্সেস হচ্ছে অনুমোদন করেছে। জাপান কি অনুমোদন করছে? জাপানের কমিটমেন্ট টু ফ্লেক্সিবল ইয়েন, অর্থাৎ তাদের যে ইনফ্লেশন নিয়ন্ত্রণ করার জন্য যে অর্থনৈতিক পলিসি, কেমন ইকোনমিক পলিসি, মানে তাদের যে ইয়েন তাদের মানে ডলারের সাথে ইয়েনের ইদানিং সময়ে বাংলাদেশের মতো প্রচুর ইনফ্লেশন চলতেছে। তো ইনফ্লেশন চলার জন্য আমরা যেমন আমাদের এক ডলারের অ্যাগেনস্টে 110 টাকা ফিক্সড করে রাখছিলাম, কিন্তু তারাও এখান থেকে এটা থেকে বের হয়ে আসছে। তারা কমিটমেন্ট টু ফ্লেক্সিবল ইয়েন, এখন তারা ইয়েনের দাম নিয়ন্ত্রণের জন্য এটা ফ্লেক্সিবল করে দিছে। তো আসলে আইএমএফ এই পরামর্শটা দীর্ঘদিন ধরে করে আসছে বিভিন্ন দেশে, যে সকল দেশে বিশেষ করে দরপতন হচ্ছে তাদের কারেন্সির। তো আমরা আইএমএফ অর্থটা মানে ফুল ফর্মটা জানতে হবে। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, পৃথিবীর সবচেয়ে বড় অর্থনৈতিক প্রতিষ্ঠান। অ্যান্ডোসিস হচ্ছে অনুমোদন দিয়েছে। কি অনুমোদন দিয়েছে? জাপানের যেই বর্তমানে অর্থনৈতিক পলিসি, বিশেষ করে তাদের যে ইয়েনের দিন দিন দরপতনের জন্য তারা যে নতুন একটা পলিসি হাতে নিয়েছে, যেটা হচ্ছে কমিটমেন্ট টু ফ্লেক্সিবল ইয়েন। এই কমিটমেন্টটা তারা সাপোর্ট করেছে। তো এখানে অ্যান্ডোস অর্থটা হচ্ছে অনুমোদন দেওয়া বা সমর্থন দেওয়া। আমরা অ্যান্ডোস শব্দের অর্থটা দেখব। অ্যান্ডোস অর্থ হচ্ছে ডিক্লেয়ার ওয়ান্স পাবলিক অ্যাপ্রুভাল অর সাপোর্ট করা, সমর্থন করা। অথবা অ্যান্ডোস অর্থ সিগনেচার করা হয়, চেকে অথবা কোনো বিল অফ এক্সচেঞ্জে সিগনেচার করাও আমরা অ্যান্ডোস বলি। দ্য ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড মনিটারি ফান্ড করছে, বলেছিল জাপানস কমিটমেন্ট টু অ্যালাউ, জাপান দৃঢ় সংকল্প করছে যে অ্যালাউ করবে ইয়েন টু মুভ ফ্লেক্সিবিলি, মানে ফ্রিলি। তারা নিজেরা কন্ট্রোল করবে না, মানে ইয়েনের বাজার তাদের যে কারেন্সি, সেই কারেন্সি তার মানে যেভাবে নিয়ন্ত্রণ করা হয় অর্থনৈতিক পলিসি, স্বাভাবিকভাবেই তারা এটা ওঠানামা করতে দিবে। এবং এই পদ্ধতি, যে কমিটমেন্ট টু অ্যালাউ ইয়েন টু মুভ ফ্লেক্সিবলি, অর্থাৎ মানে ইয়েন তার নিজের মতো করে দর উত্থান পতন করবে, এই জিনিসটা উইল হেল্প সেন্ট্রাল ব্যাংক, জাপানের সেন্ট্রাল ব্যাংককে হেল্প করবে কি করতে? ফোকাস করতে। এখানে ফোকাস হয়েছে কিসের উপর? অন অ্যাচিভিং প্রাইস স্টেবিলিটি, অর্থাৎ তাদের যে বর্তমানে মূল্যস্ফীতির কারণে পণ্যদ্রব্যের দাম হু করে বেড়ে যাচ্ছে, এই প্রাইস স্টেবিলিটিটা নিয়ন্ত্রণ করা যাবে। অর্থাৎ ডলার মানে ইয়েনের বাজারটা যদি ফ্লেক্সিবল করে দেয় তাহলে তারা আসলে প্রাইস নিয়ন্ত্রণ করতে পারবে। এবং মনিটারি ফান্ড এটা বলছে কি, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বলছে যে জাপানের যে কমিটমেন্ট ইয়েনের বাজার তার নিজের মতো চলতে দেওয়া, এটা আসলে তাদের জন্য লাভবান হবে এবং এর মাধ্যমে তারা কি করতে পারবে? প্রাইস স্টেবিলিটি নিয়ে আসতে পারবে। তো আইএমএফ আবার ওয়ার্নিং কেন দিছে? অ্যাগেনস্ট গ্রোয়িং কলস বাই সাম অ্যানালিস্ট, কিছু বিশেষজ্ঞ ইকোনমিস্ট হইতে পারে, তারা বিশ্লেষক কি করছে? কলস মানে সাজেশন দিছে। দিন দিন গ্রোয়িং অনেকগুলো সাজেশন দিতেছে বিভিন্ন বিশ্লেষক। কি সাজেশন দিতেছে? টু ইউজ মনিটারি পলিসি। তো জাপানকে বিভিন্ন তাদের বিশেষজ্ঞরা তাদের অর্থনৈতিক পলিসিগুলো ব্যবহার করতে বলছে, যে পলিসি ব্যবহার করে টু স্লো দ্য কারেন্সিস ডেক্লাইন। তাদের দেশে যে কারেন্সি মানে ইয়েনের যে ডেক্লাইন, দিন দিন দরপতন হচ্ছে, এটা রোধ করার জন্য। যেমন বাংলাদেশের দরপতন করার জন্য টাকার কিন্তু প্রচণ্ড দরপতন, 86 টাকা ডলারে আপনার দীর্ঘ 10-12 বছর 15 বছর চলছে। তো যখন টাকার মানে ডেপ্রিসিয়েশন অথবা ডেক্লাইন চলতেছিল, তখন কিন্তু বাংলাদেশ সরকার ফিক্সড করে দিছে যে টাকার রেট বেশি পতন করা যাবে না। অর্থাৎ এই যে ফিক্সড করে দেওয়া, ফ্লেক্সিবল করে না দেওয়া, এটা যদি ফিক্সড করে দেয়, এটার বিরুদ্ধে ওয়ার্নিং দিছে যে দিন দিন যেই বিশেষজ্ঞরা সাজেশন দিতেছে যে মনিটারি পলিসি ব্যবহার করে, কেমন তাদের জাপানের ফিন্যান্স ডিপার্টমেন্টের শক্তি ব্যবহার করে, সেন্ট্রাল ব্যাংকের শক্তি ব্যবহার করে, যদি আপনারা টাকার যে ডেক্লাইন এটা মানে রোধ করতে চান, তাহলে এটা ভালো হবে না। আইএমএফ এই কথা বলছে যে আপনারা
আইএমএফ এখানে দুইটা কথা বলছে, একটা হচ্ছে বাহবা দিছে যে আপনাদের যে কমিটমেন্ট টু অ্যালাউ ইয়েন টু মুভ ফ্লেক্সিবিলি অথবা ফ্রিলি, ইয়েনকে যে ইয়েনের মতো চলতে দিবেন, এটা আসলে সেন্ট্রাল ব্যাংকে সাহায্য করবে অ্যাচিভিং প্রাইস স্টেবিলিটি, ইনফ্লেশন কমাতে। এবং আরেকটা বিষয় সতর্ক করছে যে আপনারা বর্তমানে যে সাজেশন দিতেছে আপনাদের দেশের বিভিন্ন বিশেষজ্ঞরা, যে বিভিন্ন পলিসি ইউজ করে, আইন করে, যেমন কারেন্সি ডিক্লাইনটা রোধ করতে, এটা আপনাদের কাজে দিবে না, এটা সম্পর্কে সতর্কতা দিয়েছে। IMF's এক্সিকিউটিভ বোর্ড অলসো সেইড, IMF-এর এক্সিকিউটিভ বোর্ড আরও বলছে ফার্দার হাইকস, আরও যদি বৃদ্ধি করা হয়, ইনক্রিজ করা হয়, হাইক মানে বৃদ্ধি, ইন দ্য ব্যাঙ্ক অফ জাপান শর্ট টার্ম পলিসি রেট, অর্থাৎ পলিসি রেট মানে ইন্টারেস্ট রেট, অর্থাৎ ইন্টারেস্ট যদি ব্যাংকের ইন্টারেস্ট রেট যদি কেন্দ্রীয় ব্যাংক অথবা সেন্ট্রাল ব্যাংকের ইন্টারেস্ট রেট যদি আরও বৃদ্ধি করা হয়, কেমন হাইক ইন দ্য ব্যাঙ্ক অফ জাপান শর্ট টার্ম পলিসি রেট, শর্ট টার্ম পলিসি রেট মানে ইন্টারেস্ট রেট যদি আরও বৃদ্ধি করা হয়, শুড প্রসিড অ্যাট এ গ্র্যাজুয়াল পেস। তো এইখানে কিছু অর্থনৈতিক বিষয় আছে, সেই বিষয়টা হচ্ছে আপনার জাপান তাদের করোনা পরবর্তী মন্দা কাটানোর জন্য তাদের ইন্টারেস্ট রেট কমায় দিছে। এই যে যেটা এখন হাইক আছে, হাইক পলিসি রেট মানে ইন্টারেস্ট রেট বৃদ্ধি করা যেটা আছে, এটা কিন্তু অনেক কমায় দিছে, ধরেন 6% বা 5% তাদের দেশের মধ্যে কমায় দিছে। তো কমায় দেওয়ার কারণে কিন্তু, এবং এই কমায় দেওয়ার উদ্দেশ্য ছিল যে তাদের অর্থনৈতিক যে মন্দা সেটাকে শক্তিশালী করার জন্য। তো এখন দীর্ঘদিন ধরে যদি ইন্টারেস্ট কম থাকে, মানুষ কিন্তু প্রচুর পরিমাণে লোন নেয় ব্যাংক থেকে, তখন কিন্তু আবার ইনফ্লেশন হয়। এখন এখন কিন্তু তাদের দেশে ইনফ্লেশন চলতেছে, এবং এই কারণেই আপনার এই যে ডেকলাইন, কারেন্সিস ডেকলাইন, ইয়েনের পতন চলতেছে, যেটা বাংলাদেশেও হয়েছে। বাংলাদেশেও ইন্টারেস্ট রেট কমায় দিচ্ছে, মানুষ প্রচুর লোন নিচ্ছে, বাচ্চারা প্রচুর টাকা তারল্য চলে আসছে, এই কারণে ডেপ্রিসিয়েশন হয়ে গেছে টাকার। তো বলতেছে যদি আপনারা ইন্টারেস্ট রেট বাড়াইতে চান, হাইক ইন দ্য পলিসি রেট মানে ইন্টারেস্ট বাড়াইতে চান, তাহলে বাড়াইতে গেলেও একটু সতর্কভাবে থাকতে হবে। শুড প্রসিড এট এ গ্রাজুয়াল পেস, ধীরে ধীরে বাড়ান। অ্যান্ড বি ডেটা ডিপেন্ডেন্ট, এবং আপনারা বাড়ানোর পরে ডেটা বিশ্লেষণ করে, ডেটা বিশ্লেষণ বলতে ইনফ্লেশন বিশ্লেষণ করেন, তারপর এমপাওয়ারমেন্ট বিশ্লেষণ করেন, তারপর জিডিপি বিশ্লেষণ করেন, এগুলো ডিপেন্ড করে বিশ্লেষণ করে তারপর আবার আপনারা এই হাইক পলিসি রেট বাড়ান। তো এখানে এই আইএমএফের এক্সিকিউটিভ বোর্ড এই কথা কিন্তু জাপানের যেই ব্যাংক অফ জাপানকে এই কথা বলছে যে আপনারা ঠিক আছে, আপনারা মানে ইন্টারেস্ট বাড়ান, কিন্তু আপনারা ধীরে ধীরে বাড়ান, এবং যেই ডেটাগুলো মানে মার্কেটের অর্থনীতি বিশ্লেষণ করে, আপনারা ডেটা বিশ্লেষণ করে আপনারা এটা করেন। যদি এটা করেন তাহলে গিভেন ব্যালেন্সড রিস্ক, আপনাদের ইনফ্লেশন কিন্তু বাড়তেও পারে, কমতেও পারে, এর মাধ্যমে এটা বাড়লেও রিস্ক হতে পারে, আবার বেশি কমলেও রিস্ক হতে পারে, এটা ব্যালেন্স হবে টু ইনফ্লেশনের জন্য ব্যালেন্স হবে, এবং মিক্সড সিগন্যালস ইন রিসেন্ট ডাটা, এবং অন্যান্য যে অর্থনৈতিক বিষয় আছে সেখানেও স্বাভাবিক থাকবে। দ্য বোর্ড অর্থ বলছে এখানে আইএমএফ এক্সিকিউটিভ বোর্ড, এখানে এটা বলছে আইএমএফ এক্সিকিউটিভ বোর্ড, তো বারবার তো একই কথা বলবে না, একটু প্যারাফ্রেজিং করবে। দ্য বোর্ড আন্ডারস্কোর্ড অর্থ হচ্ছে গুরুত্ব দেওয়া, কেমন পুট এমফাসাইজ অন সামথিং, কোনো কিছুর উপরে গুরুত্ব দেওয়া। তো ঠিক আছে, দ্য বোর্ড আন্ডারস্কোর্ড দ্যাট, বোর্ড গুরুত্ব দিয়েছে যে জাপানস লং স্ট্যান্ডিং কমিটমেন্ট টু এ ফ্লেক্সিবল এক্সচেঞ্জ রেট, অর্থাৎ তাদের যে বর্তমানে এই যে হেডলাইনের প্রথমেই আছে যে ফ্লেক্সিবল এক্সচেঞ্জ রেট, এই যে কমিটমেন্ট টু ফ্লেক্সিবল মানে ইয়েন, তাদের মানে তাদের ইয়েনের দর ঠিক রাখার জন্য তারা চাপ দিবে না, এই যে এটা বাজারটা ইয়েন নিজের মতো চলতে দিবে, নিজের গতিতে ইয়েনকে চলতে দিবে, এটাই হচ্ছে ফ্লেক্সিবল ইয়েন। তো এখানে বলছে যদি দীর্ঘদিন ধরে এই বোর্ড, আইএমএফের এই বোর্ড, এক্সিকিউটিভ বোর্ড গুরুত্ব দিছে, যদি জাপান দীর্ঘদিন লং স্ট্যান্ডিং, এই দীর্ঘদিন যদি ফ্লেক্সিবল এক্সচেঞ্জ রেট মানে বজায় থাকে, তো এখানে হচ্ছে রেট রেজিম মানে রেট সিস্টেম, এক্সচেঞ্জ রেট সিস্টেম। রেজিম অর্থ আমরা জানি যে রাজ্য, এখানে রেজিম অর্থ এম্পায়ার, এখানে রেজিম অর্থ হচ্ছে সিস্টেম। এ ফ্লেক্সিবল এক্সচেঞ্জ রেট রেজিম মানে একটা ফ্লেক্সিবল এক্সচেঞ্জ রেট সিস্টেম। তো বোর্ড বলছে, আইএমএফ এক্সিকিউটিভ বোর্ড বলছে যে গুরুত্ব দিছে, আন্ডারস্কোর মানে গুরুত্ব দেওয়া, আন্ডারস্কোর অর্থ হচ্ছে গুরুত্ব দেওয়া, আমরা একটু দেখবো। এই যে আন্ডারস্কোর অর্থ হচ্ছে টু এমফাসাইজ, গুরুত্ব দেওয়া, আন্ডারলাইন, কোনো কিছু আন্ডারলাইন সামথিং মানে গুরুত্ব দেওয়া। তো এখানে বলছে এই আইএমএফ এক্সিকিউটিভ বোর্ড গুরুত্ব দিয়েছে জাপানের দীর্ঘদিনের যে কমিটমেন্ট, তারা যে দীর্ঘদিন ধরে ফ্লেক্সিবল এক্সচেঞ্জ রেট রেজিম মানে ফ্লেক্সিবল এক্সচেঞ্জ রেট সিস্টেমটা রাখবে,
এটার উপরে সে গুরুত্ব দিয়েছে এবং এটা কি করবে, উইল হেল্প অ্যাবজর্ব শক মানে অর্থনৈতিক শক। এখানে তাদের যে বর্তমানে টাকা মানে ইয়েনের দর পতন, সেটা হচ্ছে শক এখানে, এবং এই শকটাকে কাটিয়ে উঠতে পারবে। অ্যান্ড সাপোর্ট মনিটারি পলিসিস ফোকাস অন প্রাইস স্ট্যাবিলিটি, এবং এর কারণে তাদের যে বর্তমানে মানে ইনফ্লেশন চলতেছে, কোনো পণ্যের দামের ইনস্টেবিলিটি চলতেছে, সেটা স্টেবিলিটি চলে আসবে। দ্য IMF said in a statement released, এবং এই কথা IMF একটা স্টেটমেন্ট লেখা বলে দিছে। এটা কারা বলছে? বাই ইটস এক্সিকিউটিভ বোর্ড, তার এক্সিকিউটিভ বোর্ড বলছে ইন ওয়াশিংটন অন মানডে। হ্যাঁ, এবং এটা ওয়াশিংটনে তাদের হয়তো অফিসটা, আসলে অফিসটা কোথায় আমরা সার্চ করে আপনারা দেখে নেবেন। তো সেই অফিসের এটা ওয়াশিংটনে, যেহেতু বলছে ইন ওয়াশিংটন অন মানডে কথা বলছে। বাই পারচেজিং গভর্নমেন্ট বন্ডস ফ্লেক্সিবলি ইন অ্যাকর্ডেন্স টু মার্কেট ডেভেলপমেন্টস। তো এইখানে আরেকটা তাদের সেন্ট্রাল ব্যাংকের আরেকটা মানে পরামর্শ, এখানে কি করবে, তারা কিনবে পারচেজিং গভর্নমেন্ট বন্ড, সরকারের বন্ডগুলো তারা কিনে নিবে ফ্লেক্সিবলি ইন অ্যাকর্ডেন্স টু মার্কেট ডেভেলপমেন্টস, অর্থাৎ বর্তমানে যে মার্কেট যেদিকে টার্ন নেয়, মার্কেট ডেভেলপমেন্টস বলতে মার্কেট আপনার হাই ইনফ্লেশন, লো ইনফ্লেশন, বিভিন্ন ট্রেন্ড আছে, সেই যেদিকে টার্ন দেয় সেই অনুযায়ী তারা আস্তে আস্তে বন্ড কিনে ফেলতে পারে বা কেনার মাধ্যমে। তো এখানে সহজ কথা হচ্ছে আপনার গভর্নমেন্ট বন্ডগুলো, এটা হচ্ছে গভর্নমেন্টের এক প্রকার ঋণপত্র। গভর্নমেন্ট বন্ডগুলো আপনারা দেখবেন যে গভর্নমেন্ট কমার্শিয়াল ব্যাংকের মাধ্যমে বন্ড বিক্রি করে, যে বন্ড বিক্রি করে টাকা সংগ্রহ করে। তো পারচেজিং গভর্নমেন্ট বন্ড, আবার গভর্নমেন্টের বন্ড গভর্নমেন্ট নিজেই কিনতে পারে। এগুলো হচ্ছে যেটা বলা আছে ফিনান্সিয়াল পলিসিস, কেমন ফ্লেক্সিবলি ইন অ্যাকর্ডিং টু মার্কেট ডেভেলপমেন্ট অনুযায়ী যদি তারা নিজেদের বন্ড নিজেরা কিনে নেয়। দ্য বিওজি হচ্ছে ব্যাংক অফ জাপান ক্যান মিটিগেট হচ্ছে উপশম করা, লাঘব করা, নিয়ন্ত্রণ করা। তো জাপানের কেন্দ্রীয় ব্যাংক নিয়ন্ত্রণ করতে পারবে এক্সেসিভ শিফট ইন ইল্ডস। তো ইল্ডস অর্থ হচ্ছে এখানে বলতেছে ইন্টারেস্ট, কেমন। তো এখানে বলতেছে যদি জাপানের কেন্দ্রীয় ব্যাংক কি করতে পারে, গভর্নমেন্ট বন্ডগুলো কিনে নিতে পারে বাজার থেকে, তাহলে তারা বর্তমান যে হাই ইন্টারেস্টের কারণেই তো বাজারে ইনফ্লেশন চলতেছে, ইয়েনের দরপতন চলতেছে, তো সেটা তারা নিয়ন্ত্রণ করতে পারবে। দ্যাট যেই ইল্ডস হাই শিফট ইন হাই মানে যে মানে ইল্ড মানে হাই ইন্টারেস্ট, এটা কি করছে, কুড হার্ট জাপানস ফিনান্সিয়াল সিস্টেম, এটা জাপানের বর্তমানে অর্থনৈতিক সিস্টেমকে ক্ষতি করতে পারে ডিউরিং ইটস হিস্টোরিক্যাল ট্রানজিশন। যেহেতু জাপান এখন একটা ট্রানজিশন হয়েছে, তাদের অনেক মানে ইন্টারেস্ট ছিল খুবই কম, আস্তে আস্তে তারা বাড়াচ্ছে, কেমন IMF-এর সিদ্ধান্ত অনুযায়ী। তো সেই পরিস্থিতি আইসে এটা আসলে নিয়ন্ত্রণ করার জন্য গভর্নমেন্ট বাজার থেকে বন্ড কিনে নিতে পারে। তো এখানে বলছে ইটস হিস্টোরিক্যাল ট্রানজিশন ফ্রম আল্ট্রা লুজ মনিটারি পলিসি। এই যে তাদের আল্ট্রা লুজ মনিটারি পলিসি হচ্ছে এই যে ইন্টারেস্ট রেট কম ছিল, মানুষ যে আইছে তারই লোন নিছে, সেখান থেকে যে হিস্টোরিক্যাল ট্রানজিশন, এখন যে আবার ইন্টারেস্ট বাড়াইতেছে, এই জিনিসটা নিয়ন্ত্রণ করার জন্য আপনার এই গভর্নমেন্ট বন্ড বাজার থেকে কিনে নিতে হবে। দ্য রিকমেন্ডেশনস কাম অ্যাজ জাপান, এই যে রিকমেন্ডেশনগুলো, সুপারিশগুলো, সাজেশনগুলো IMF যেগুলো দিচ্ছে, এগুলো কখন দিচ্ছে? এমনি তো দিচ্ছে না। কখন দিচ্ছে? যখন জাপান স্ট্রাগলস টু কম্বাট পারসিস্টেন্ট ইয়েন ফলস অর্থ হচ্ছে ক্রমাগত, অবিরাম। পারসিস্টেন্ট অর্থ হচ্ছে ক্রমাগত অথবা অবিরাম। তো বলছে যে ক্রমাগত অবিরাম যেই জাপান যে স্ট্রাগল করছে, সংগ্রাম করছে, টু কম্বাট যুদ্ধ করতে, এখানে কমব্যাট অর্থ হচ্ছে তাদের ইয়েনকে বাঁচাতে, ইয়েন ঠেকিয়ে রাখতে, ইয়েনের দরপতন রোধ করতে তাদের যে অবিরাম যে চেষ্টা, হ্যাঁ, দ্যাট হ্যাভ বিকাম এ হেডেক ফর পলিসি মেকার্স, তাদের পলিসি মেকার্সদের জন্য ইয়েনের দরপতনটা একটা সমস্যা হয়ে দাঁড়াইছে। তো এই সমস্যার সমাধান করার জন্য আসলে এই রিকমেন্ডেশনগুলো IMF তাদেরকে দিয়েছে। অ্যাজ দ্য উইকার কারেন্সি হার্টস কনজামশন, এখন এই যে তাদের কারেন্সি, তাদের ইয়েন দিন দিন উইকার হচ্ছে, দুর্বল হচ্ছে, এটার কারণটা কি, এটার রেজাল্টটা কি, হার্টস কনজামশন, মানুষের ক্রয় ক্ষমতা বেড়ে যাবে। অ্যান্ড ব্রডার ইকোনমি বাই ইনফ্লেটিং, এবং দীর্ঘ পরিসরে তাদের যেই অর্থনীতি বাই ইনফ্লেটিং দ্য কস্ট অফ র মেটেরিয়ালস ইম্পোর্টস, এবং তাদের র মেটেরিয়ালস ইম্পোর্ট আমদানি করতে গেলে
তাদের প্রচুর পরিমাণে ইয়েন দিতে হবে। এই যে প্রচুর পরিমাণে দিয়ে দিতে হবে, এটাই হচ্ছে ইনফ্লেটিং দ্য কস্ট। খরচ বেড়ে যাবে। কিসের খরচ বেড়ে যাবে? র মেটেরিয়াল আমদানি খরচ বেড়ে যাবে। এই যে আমরা এখন বাইরের থেকে বিভিন্ন পণ্য কিনে আনি, যেমন আমি ধরেন বাচ্চার ডায়াপার কিনে আনছি, এখন এটা যদি বিদেশি হয়, যেহেতু আমাদের 12-13 টাকা থেকে 60 টাকা ইনফ্লেশন হয়েছে আমাদের টাকার, তাইলে কিন্তু আমাদের কস্ট অফ ম্যাটেরিয়ালটা বেড়ে যাবে, ইনফ্লেটিং বেড়ে যাবে। জাপানস মিনিস্ট্রি অফ ফিন্যান্স, প্রত্যেক দেশেরই মিনিস্ট্রি অফ ফিন্যান্স আছে, বাংলাদেশেরও আছে, কেমন? তো জাপানের মিনিস্ট্রি অফ ফিন্যান্স ইজ সাসপেক্টেড, সন্দেহ করা হচ্ছে জাপানের অর্থ মন্ত্রণালয় টু হ্যাভ ইন্টারভেনিড, মানে ইন্টারভেনিড অর্থ হচ্ছে হস্তক্ষেপ করা ইন দ্য কারেন্সি মার্কেট। প্রত্যেক দেশের একটা কারেন্সি মার্কেট আছে, তো সবাই বলছে যে জাপানের অর্থ মন্ত্রণালয় তাদের যে কারেন্সি মার্কেট সেটাতে হস্তক্ষেপ করছে অ্যাট দ্য এন্ড অফ এপ্রিলের শেষের দিকে, থ্রু আর্লি মে শুরুর দিকে, এবং করার উদ্দেশ্য কি? টু স্লো দ্য ইয়েন্স ডেক্লাইন, ইয়েনের এই দরপতন রোধ করতে তারা এই কারেন্সি বাজারে হাত দিছে। হুইচ অ্যাক্সিলারেটেড ইন পার্ট ডিউ টু মার্কেট এক্সপেকটেশনস। কেমন? এটুক দ্বারা বোঝাচ্ছে যে এই যে টাকার ইয়েনের যে দরপতন এটার হচ্ছিল, এটা দিন দিন বেড়ে যাচ্ছিল, অ্যাক্সিলারেটেড, কারণ হচ্ছে বাজারের চাহিদা, বাজার এক্সপেকটেশন অনুযায়ী টাকা মানে ইয়েনের দরপতন হচ্ছিল। দ্য বিউজি ব্যাংক অফ জাপান উইল বি ইন নো হার্শ, মানে এখন এই যে টাকার দরপতন হচ্ছে, টাকার দরপতন হওয়ার জন্য নিশ্চয়ই তাদের সেন্ট্রাল ব্যাংক অথবা ব্যাংক অফ জাপান একটা পদক্ষেপ নেবে, সেটা হচ্ছে রেজ ইন্টারেস্ট রেট বাড়ায় দিবে। ইন্টারেস্ট রেট বাড়ায় দিলে এটাকে এভাবে বলছে, দ্য ব্যাংক অফ জাপান উইল বি ইন নো রাশ টু রেজ ইন্টারেস্ট রেটস, বলছে ইন্টারেস্ট রেট বাড়াবে কিন্তু এটা খুব দ্রুত বাড়াবে না, ধীরে ধীরে বাড়াবে। আফটার পুলিং দ্যাম আউট অফ নেগেটিভ টেরিটরি, এবং আস্তে আস্তে পুল মানে আমরা জানি টেনে নিয়ে আসা, এখানে যেহেতু 7% থেকে 8%, 9%, 10%, 11%, 12%, 13% নিয়ে আসবে, এখানে বলছে পুলিং দ্যাম আউট অফ নেগেটিভ টেরিটরি। 7% হচ্ছে নেগেটিভ টেরিটরি, অর্থাৎ ইন্টারেস্ট রেটটা নিচে থেকে আস্তে আস্তে বাড়াবে, তবে এটা তারা দ্রুত করবে না, আস্তে আস্তে করবে। তো আসলে এখানে অর্থনৈতিক অনেক বিষয় আছে, আমার এক্সপ্লানেশন, আমি যেহেতু ফিন্যান্সের স্টুডেন্টও না, মানে এই ক্ষেত্রে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ইন জাপানে দ্য মিনিস্ট্রি অফ ফিন্যান্স, অর্থ মন্ত্রণালয়, হ্যাজ দ্য অথরিটি, তাদের পাওয়ার আছে, টু ডিসাইড ওয়েদার, সিদ্ধান্ত নেওয়ার, ওয়েদার তো কি না, হয় না তো কখন, টু ইন্টারভেনি, অর্থাৎ এরকম অর্থনৈতিক বাজারগুলো কখন তারা নিয়ন্ত্রণ করবে, ইন্টারভেনি করবে, কন্ট্রোল করবে, হস্তক্ষেপ করবে, সেটার পাওয়ার কিন্তু জাপানের অর্থ বিভাগে আছে। দ্য ব্যাংক অফ জাপান অ্যাক্টস অ্যাজ অ্যান এজেন্ট, ব্যাংক অফ জাপান একটা এজেন্ট হিসেবে কাজ করে, অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করে, অ্যাকম্পানি হিসেবে কাজ করে, কার? অ্যান্ড এক্সিকিউটস, এবং এই ব্যাংক অফ জাপান এক্সিকিউটস, কাজ সম্পাদন করে, দ্য অর্ডার, এই আদেশগুলো সম্পাদন করে, অর্থাৎ মিনিস্ট্রি অফ ফিন্যান্সটা হচ্ছে তাদের আসল অথরিটি, এবং ব্যাংক অফ জাপানটা হচ্ছে তাদেরকে হেল্প করে এই কাজগুলো এক্সিকিউট করতে, অন বিহাফ অফ দ্য মিনিস্ট্রির পক্ষে, অন বিহাফ অর্থ হচ্ছে পক্ষে।